তো বন্ধুরা, আপনারা যদি আলু চাষ করে থাকেন এবং আলু চাষের পরবর্তী সময় অর্থাৎ আলু চাষের পরের চাষ হিসেবে আপনারা কী চাষ করবেন সে বিষয়ে ভেবে পাচ্ছেন না, তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আলু চাষের পরবর্তী চাষ হিসেবে বাঁধাকপি চাষ পদ্ধতি। এই বাঁধাকপি চাষ যদি আপনি করতে চান আলু চাষের পরবর্তী সময় অর্থাৎ গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ আপনি করতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একজন চাষি হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা পরবর্তী সময়ে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও সর্বদা সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বাঁধাকপি চাষের জন্য যে প্রথম স্টেপ অর্থাৎ প্রথম সিদ্ধান্ত আপনারা নেবেন, সেই সিদ্ধান্ত হিসেবে আমি আজকে বাঁধাকপি চাষের চারা উৎপাদন অর্থাৎ বীজ বপন সম্বন্ধে আলোচনা করব। চারা তৈরি করার অর্থাৎ বীজ বপনের একটা সঠিক সময় চলে এসেছে বাঁধাকপি চাষ করতে হলে, গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ। তাই বন্ধুরা, গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষের বীজ বপন করার একটা মূল সময় চলে এসেছে, যার কারণে আমি আজকে ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কিভাবে বীজ তৈরি করি এবং আপনারা কিভাবে বীজ তৈরি করার জন্য জমি নির্মাণ, সার প্রয়োগ এবং সঠিক পদ্ধতিতে কিভাবে বীজ বপন করে একটি সুস্থ সবলভাবে চারা তৈরি করতে পারবেন এবং ভবিষ্যতে সেই চারা বপন করে একটা আর্থিক লাভ করতে পারবেন এই বাঁধাকপি চাষ করে। তো বন্ধুরা, প্রথম দিকে আমি অবশ্যই বলবো, আপনি যদি এই বাঁধাকপির চাষ করবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন। তবে একেবারে উঁচু জমি যে লাগবে তা না বন্ধুরা, এই উঁচু জমি নির্বাচন করার একটাই উদ্দেশ্য, কারণ এই সময় চারা নির্মাণ করার জন্য বীজ বপন করতে হলে অবশ্যই এই বীজ থেকে যখন চারা হবে এবং ওই চারা বপন করার পরবর্তী সময় যখন আপনারা বাঁধাকপি হারভেস্টিং অর্থাৎ বিক্রির উপযুক্ত হবে, সেই সময় একটা বর্ষার আগাম সিজনে চলে যাবে, অর্থাৎ বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের সামনে চলে যাবে। সেই সময় অতিরিক্ত বৃষ্টির ফলে আপনাদের বাঁধাকপির ক্ষতি হতে পারে। তাই অবশ্যই এই চাষ করতে গেলে একটু উঁচু জমি নির্বাচন করা সবথেকে ভালো হয়। এই কারণেই আমি বলছি যে একটু উঁচু জমি নির্বাচন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই বাঁধাকপি চাষ করতে গেলে অবশ্যই কীভাবে বীজ তৈরি করবেন সেটি এখন দেখাবো। তো কৃষক বন্ধু, আপনি বীজতলা তৈরি করার জন্য প্রথমে কোদাল দিয়ে একটা মাটির ঢিবি তৈরি করে নেবেন, অর্থাৎ বেড তৈরি করে নেবেন। এই বেডটাকে ঝুরঝুরে করার জন্য বারবার কোদাল দিয়ে কুপিয়ে এবং মাটিটিকে ভেঙে ভেঙে ঝুরঝুরে করে নেবেন এবং অবশ্যই এই বেডের মধ্যে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করবেন না, শুধুমাত্র শুকনো গোবর সার বা 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করবেন, যাতে আপনাদের চারার একটা ভালো চেহারা হতে পারে এবং মজবুত চারা উৎপাদন করতে পারেন। আর বারবার বলবো, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করার চেষ্টা করবেন না। রাসায়নিক সার ব্যবহার করলে অনেক সময় বীজ গজিয়ে যাওয়ার পরবর্তী সময় সেই চারাগুলো নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, তেমন কোনো রাসায়নিক সারের প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনারা কীটনাশক প্রয়োগ করে এবং গোবর সার ব্যবহার করে আপনারা প্রথম দিকে এই বীজতলা তৈরি করবেন এবং বীজতলার মাটি বারবার হাত দিয়ে গুঁড়ো করে দেবেন এবং উপযুক্তভাবে ঝুরঝুরে করে নিয়ে সেই মাটিতে বীজ বপন করবেন। তো এবারে ঝুরঝুরে করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় পর্যায়ে আপনারা সেই মাটিকে অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশক ব্যবহার করার মধ্যে 2 রকম পদ্ধতি আছে। আপনারা মাটির মধ্যে যে কোনো ধরনের অর্থাৎ কাঠের গুঁড়ো অথবা ধানের খোসা দিয়েও বিষ প্রয়োগ করতে পারেন। আর যদি এসব কিছু ব্যবহার না করেন তাহলে জলের মধ্যে বিষ মিশিয়ে সেই জল আপনারা বেডের মধ্যে স্প্রে করে দিন এবং বেডটিকে ভিজিয়ে দিন। তারপরে মাটিগুলোকে আবার একবার উলটপালট করে নেবেন। তবে কৃষক বন্ধুরা, এক্ষেত্রে আপনারা দানাদার বিষও প্রয়োগ করতে পারেন, সেটি আপনাদের সুবিধা মতো আপনারা প্রয়োগ করে নেবেন। এর পরবর্তী সময় যখন বিষ প্রয়োগ করা হয়ে যাবে, আবার মাটিগুলোকে হাত দিয়ে উলটপালট করে মিক্স করে নেবেন। মাটিগুলো মিক্স করা হয়ে গেলে এবং যথেষ্ট পরিমাণে ঝুরঝুরে হয়ে গেলে সেই মাটিগুলোকে সমানভাবে সম্পূর্ণ বেডটাকে সাজিয়ে নেবেন। এর পরবর্তীতে বন্ধুরা বীজ নির্ধারণ করবেন। তো বন্ধুরা, বীজ নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ফসল চাষ করার ক্ষেত্রে। এই সময় অর্থাৎ গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ করতে গেলে অবশ্যই আপনাকে গ্রীষ্মকালীন বাঁধাকপির জাত নির্ধারণ করতে হবে। এই সময় শীতকালীন বাঁধাকপির জাত বপন করলে কিন্তু সঠিক পরিমাণে আপনারা ফলন পাবেন না এবং গাছের মধ্যে বিভিন্ন রকম রোগ পোকার বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাই বন্ধুরা, এই সময় অবশ্যই গ্রীষ্মকালীন বাঁধাকপির জাত নির্ধারণ করবেন, তাহলে আপনারা সঠিক পরিমাণে উৎপাদন করতে পারবেন এবং পছন্দ মতো একটা সাইজ নির্মাণ করতে পারবেন। তো বন্ধুরা, এই
বিষয়টি মাথায় রেখে আপনারা বাঁধাকপির জাত নির্ধারণ করবেন। তো দর্শক বন্ধুরা, আমি এখানে আমার নিজস্ব বাঁধাকপি চাষ করার জন্য হাইব্রিড জাতের বীজটি সংগ্রহ করেছি। তো বন্ধুরা, আপনাদের সুবিধা মতো আপনারা বীজ সংগ্রহ করে নেবেন। এর পরবর্তীতে আপনারা বীজ কিভাবে বপন করবেন। তো বন্ধুরা, বেড তৈরি হওয়ার পরবর্তী স্টেপে আপনারা ঠিক লাইন করে একটি নির্দিষ্ট মাপে অর্থাৎ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এই ডিস্ট্যান্সে আপনারা লাইন করে গর্ত করে নেবেন। গর্তগুলো আমি একটা পাটকাঠি দিয়ে করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে লাইন করে গর্তগুলো সুবিধে মতো করে নেবেন। তো করে নেওয়ার পর আপনারা প্রত্যেক গর্তে এই বীজগুলো আপনারা একটি একটি করে ফেলে দেবেন, যাতে একটি গর্তে একটি মাত্র বীজ পড়ে। অতিরিক্ত বীজ ফেললে কিন্তু আপনাদের চারা সঠিকভাবে সুস্থ সবল এবং মজবুত হয়ে উঠবে না। তাই সঠিক চারা নির্মাণ করতে হলে অর্থাৎ সুস্থ সবল চারা নির্মাণ করতে হলে অবশ্যই এই পদ্ধতিতে বীজ বপন করতে হবে। তো বন্ধুরা, এবারে বীজ বপন করার পরবর্তী সময় আপনারা অবশ্যই এক্সট্রা করে একটি পাত্রের মধ্যে মাটি গুঁড়ো করে নেবেন, একদম পাউডার ফর্মে। তো এই পাউডার ফর্মে মাটিগুলোকে ঝুরঝুরে করে নিয়ে সেই মাটিগুলো বা পাউডারগুলো আপনারা এই গর্তগুলোর মুখের মধ্যে ছিটিয়ে দিয়ে দেবেন, অর্থাৎ যাতে গর্তগুলো ঢেকে যায়। তো বন্ধুরা, এই পাউডারগুলো টোটাল বেডটার মধ্যে ছিটিয়ে দিয়ে আমি এখানে পাটকাঠি দিয়ে আপাতত আপনাদেরকে ঢেকে দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা এইভাবে ঢেকে দেবেন না। তাতে যে সমস্যাটি হবে, দানাদার ছোট ছোট যে মাটির দানাগুলো আছে সেই দানাগুলো গর্তের মুখে গিয়ে পড়বে এবং বীজটি অঙ্কুরিত হতে সমস্যা হবে। তাই অবশ্যই আপনারা পাউডার করে নিয়ে সেই মাটিগুলো ঝুরঝুর করে আপনারা এই গর্তের মুখে দিয়ে দেবেন। তার পরবর্তী সময়ে আপনারা একটি থালা নিয়ে সেই মাটিগুলোকে একদম সমানভাবে পুরো বেডটাকে লেবেল করে দেবেন। এতে হবে কি, বেডটা যেমন সমানভাবে একদম মসৃণ হয়ে যাবে, আর তার সাথে সাথে এই বেডের মাটিগুলো একটু টাইট হয়ে যাবে। যেহেতু এটা গ্রীষ্মকালীন অর্থাৎ প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা বীজ বপন করছি চারা তৈরি করার জন্য, তাই মাটিটা অতি অল্প সময়ে শুকিয়ে যাবে, যার জন্য এইভাবে দিলে মাটিটা একটু টাইট থাকবে এবং রসটা শুকোতে সময় লাগবে। তাই এভাবে দেওয়ার পরবর্তী সময় আপনারা যখন মসৃণ হয়ে যাবে টোটাল বেডটা, তখন আপনারা এই পুরো বেডটার মধ্যে হালকা করে জল দিয়ে দেবেন। আপনারা জল অবশ্যই ঝুরঝুরি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অথবা এই আমি এখানে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে জল দিচ্ছি। তবে স্প্রে মেশিন দিয়ে জল দিলে একটু সময় বেশি লাগবে, আপনারা ঝুরঝুরি দিয়েও দিতে পারেন। জল এমনভাবে দেবেন যাতে অতিরিক্তভাবে জল ভিজে না যায় এবং উপরের মাটিটা অন্তত যে পর্যন্ত বীজটা রয়েছে সেই পর্যন্ত মাটিটা একটু হালকা করে ভেজা থাকে। মাটিটা ভেজা থাকলে বীজটা অতি অল্প সময়ের মধ্যে অঙ্কুরিত হতে সাহায্য পাবে। তো বন্ধুরা, এভাবে ভিজিয়ে দেওয়ার পর আপনারা বিচুলি দিয়ে ঢেকে দিতে পারেন, আবার ঢেকে না দিলেও কোনো ব্যাপার না। প্রতিনিয়ত জল দিয়ে যাবেন, প্রত্যেক দিন 2 বেলা অর্থাৎ সকালবেলা এবং বিকেলবেলা। যেহেতু প্রচণ্ড রৌদ্রে আমরা এই বীজ বপন করছি, তাই প্রতিনিয়ত 2 বেলা জল দিতে হবে, যাতে মাটি শুকিয়ে না যায়। তো ঢেকে দিলে সেটা আলাদা ব্যাপার। আমি এই কারণেই ঢাকবো না, যেহেতু এটা প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা চারা তৈরি করব। তাই যদি ঢেকে দেই, ঢাকনা উঠিয়ে দেওয়ার সময় অর্থাৎ বীজ অঙ্কুরিত হওয়ার সময় আমরা যখন বিচুলিগুলো তুলে দেব, সেই সময় 2-1 দিন আমরা প্রচণ্ড রৌদ্রের মধ্যে লক্ষ্য করতে পারি যে সেই সময় এই চারাগুলো একটু ঝিমিয়ে যাচ্ছে এবং তাতে চারাগুলোর অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আমরা অবশ্যই ঢেকে না দিয়ে সম্পূর্ণ রৌদ্রের মধ্যেই চারা নির্মাণ করার চেষ্টা করব। তো এইভাবে আপনারা প্রতিনিয়ত সকালবেলা এবং বিকেলবেলা 2 বেলা জল দিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনাদের অতি দ্রুত এই বীজ থেকে চারা নির্মাণ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বীজ বপন করে চারা নির্মাণ করার প্রস্তুতি গ্রহণ করুন যদি আপনি এই গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ করতে চান। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম শাকসবজি বা যে কোনো ফসলের চাষ সম্বন্ধে বিস্তারিত ভিডিও সচরাচর এসে থাকে। তো বন্ধুরা, আগামী দিনে আলুর বাজার দর সম্বন্ধে বিভিন্ন রকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ অবধি ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।